পাকিস্তানের মাধ্যমে এই শর্তগুলি এক্সচেঞ্জ হয়েছে। 15 দফা। কি বলছে আমেরিকা? আমেরিকা প্রথম শর্ত হচ্ছে যে তোমাদের নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ করতে হবে, স্ট্রেইট অফ হরমুজকে খুলে দিতে হবে ইত্যাদি। এবং এই শর্তগুলি কোনোটাই কিন্তু ইরানের পক্ষে মানা সম্ভবপর নয়। ট্রাম্প সাহেব তার সম্মান বাঁচানোর জন্য একবার তিনি তারিখ এক্সটেন্ড করেছেন, তাকে আবারও করতে না হয় সেজন্য তিনি চেষ্টা করবেন এই 15 তারিখে, এই 15 দিনের মধ্যে, 14-15 এপ্রিলের মধ্যে একটা অ্যারেঞ্জমেন্টে আসতে। আমেরিকা এবং ইসরায়েল মনে করেছিল যে ইরান তার ইতিহাসের সবচেয়ে ভালনারেবল স্টেটে রয়েছে, এই সময় তাকে আঘাত করা যাবে। কিন্তু যে কোনো রিজিম চেঞ্জের জন্য সবচেয়ে বড় যে অনুঘটক সেটা হলো যে আপনার সশস্ত্র বাহিনীর মধ্যে থেকে আপনার রিজিম বিরোধী একটা সিম্প্যাথাইজড বড় অংশ থাকতে হয়। 15 দফা বনাম 5 দফা। প্রথম কি জেনেছি আমরা এগেইন এক্সিওস এর মাধ্যমে, তা হচ্ছে এই যে স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাজির সাথে টেক্সটে যোগাযোগ হয়েছে। প্রথমে হোয়াইট হাউস অস্বীকার করেছিল, পরে বলেছে না ওরাই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। হোয়াট এভার ইট ইজ, যোগাযোগ হয়েছে। এবং আপনি ঠিকই বলেছেন, পাকিস্তানের মাধ্যমে এই শর্তগুলি এক্সচেঞ্জ হয়েছে। 15 দফা। কি বলছে আমেরিকা? আমেরিকা প্রথম শর্ত হচ্ছে যে তোমাদের নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ করতে হবে, এটা 1 নম্বর। এটা পুরনো দাবি, ঠিক আছে, মানলাম। সেকেন্ড দাবি তারা বলছে যে তোমাদের যে ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম আছে তা বাতিল করতে হবে। ইরানের কিন্তু সবচেয়ে বড় অস্ত্রই হচ্ছে তাদের এই মাঝারি পাল্লার এবং দূর পাল্লার ব্যালিস্টিক মিসাইল, 2 নম্বর। 3 নম্বর তারা বলছে যে তোমাদের যে প্রক্সিস গুলি আছে, হেজবুল্লাহ, হামাস ইত্যাদি সমর্থন তুলে নিতে হবে। 4 নম্বর তারা কি বলছে যে স্ট্রেইট অফ হরমুজকে খুলে দিতে হবে ইত্যাদি। এবং এই শর্তগুলি কোনোটাই কিন্তু ইরানের পক্ষে মানা সম্ভবপর নয়। ইরান পাল্টা প্রস্তাব দিয়েছে 5টি। তারা কি বলছে? 1 নম্বর, আমাদেরকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে। নিরাপত্তা নিশ্চয়তা বলতে কি বোঝাচ্ছে? যে আগামীকাল ধরা যাক সন্ধি করলাম, আমরা সিজ ফায়ার করলাম, তুমি যে কালকে আবার যুদ্ধ করবে না বা ইসরায়েল যুদ্ধ করবে না তার গ্যারান্টি কই? আই ওয়ান্ট দ্যাট গ্যারান্টি, 1 নম্বর। 2 নম্বর, স্যাংশন তুলে নিতে হবে। আপনারা জানেন ইরান গত 40 বছর ধরে স্যাংশনে জর্জরিত। বিশ্বের সবচেয়ে বেশি স্যাংশন কিন্তু ইরানের উপরে। স্যাংশন তুলে নিতে হবে। 2। 3 তারা বলছে যে আমরা এনপিটি স্বাক্ষর করেছি। এনপিটি মানে নন প্রলিফারেশন ট্রিটি। এই চুক্তির অধীনে প্রতিটি দেশের অধিকার আছে শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের। ফলে আমাদেরকে শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহার সুযোগ দিতে হবে। 3। 4 নম্বর তারা বলছে যে হরমুজ প্রণালী যে আছে এর উপরে আমার সভরেন্টি স্বীকার করতে হবে। এটা আমার সীমানার মধ্যে পড়ে এবং এটা আমার সার্বভৌমত্বের অধীনে পড়বে, এই স্বীকার আমাকে করতে হবে। এরকম 5টি তারা পাল্টা প্রস্তাব দিয়েছে, যার কোনোটা এবং তোমার বেস যতগুলি আছে তুলে নিতে হবে। আমেরিকাকে এই 15টা প্রস্তাবে 2টো কনসেশন দিয়েছে। 1, তারা বলছে যে ঠিক আছে, স্যাংশন তুলে নেওয়ার কথা ভাবতে পারি আমরা, বা কোনো স্যাংশন বা সার্টেন নাম্বার অফ স্যাংশনস আমরা উইথড্র করতে পারি। 1। আর 2 নম্বর, যে বেসগুলি আছে সেই বেসগুলি রিলোকেট করতে পারি আমরা। কেমন? এই যে পাল্টাপাল্টি প্রস্তাব, কোনো পক্ষই কিন্তু অ্যাপারেন্টলি প্রস্তাব থেকে মনে হয় যে কোনো পক্ষই সম্মত হবে না। এই আজকে একটু আগে শাহবাজ শরীফ তার বেশ বার্তা পাঠিয়েছেন যে আমরা তৈরি তোমাদেরকে হোস্ট করতে। একই কথা বলেছে জেনারেল সিসি ইজিপ্ট থেকে, মিশর থেকে, যে আমরাও তৈরি। তার মানে কি দাঁড়াচ্ছে? যে একটি উদ্যোগ হচ্ছে তলে তলে। আমি শেষ করছি, শেষ কথাটা বলি আপনাকে। এত ট্রাম্প সাহেব ঘন ঘন কেন শান্তির কথা বলছেন? এই মুহূর্তে তিনি ইরান কিন্তু বলছে না, যুদ্ধ এখন থামাতে হবে। যুদ্ধ থামানোর কথা বারবার বলছেন ট্রাম্প সাহেব। কেন? প্রধান কারণ, কথা ছিল 31শে মার্চ, এই মাসের 2 দিন পরে তিনি যাবেন বেইজিং এ। 31 মার্চ তার সঙ্গে মিটিং করার কথা শি জিনপিং এবং ট্রাম্প সাহেবের। তিনি সেটা এক্সটেন্ড করে নিয়ে গেছেন কবে? 14-15 এপ্রিল। তো যুদ্ধ চলবে, এই অবস্থা তিনি কোনোভাবেই তো যেতে পারবেন না। ফলে তাকে যুদ্ধ শেষ করতে হবে এবং তিনি এই 2 সপ্তাহের মধ্যে চাচ্ছেন তার টার্মে যুদ্ধ শেষ হোক। ফলে আমার প্রেডিকশন হচ্ছে এই যে
ট্রাম্প সাহেব তার সম্মান বাঁচানোর জন্য একবার তিনি তারিখ এক্সটেন্ড করেছেন, তাকে আবারও extend করতে না হয় সেজন্য তিনি চেষ্টা করবেন এই 15 তারিখে, এই 15 দিনের মধ্যে 14-15 এপ্রিলের মধ্যে একটা অ্যারেঞ্জমেন্টে আসতে। হুম। এবং এই অ্যারেঞ্জমেন্টে আসার দায়িত্ব কাকে দেওয়া হয়েছে ইন্টারেস্টিংলি? জেডি ভ্যান্সকে। ইন্টারেস্টিং, ভেরি জেডি ভ্যান্স কে? দিস জাস্ট 1 সেকেন্ড, হু ইজ জেডি ভ্যান্স? জেডি ভ্যান্সের সারা জীবন তিনি লম্বা যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন। নাও এই যে প্রস্তাবটি কথা বলা হচ্ছে 15 দফা আমেরিকার কাছ থেকে পাঠানো হচ্ছে এবং 5 দফার একটি পাল্টা প্রস্তাব দিয়েছে ইরান। অনেকখানি পরিষ্কার হলো এখনো আনক্লিয়ার যে এটি আসলে ডেলিভার করা হয়ে গেছে কিনা পাকিস্তানের পক্ষ থেকে নেগোসিয়েশনের জন্য ইরানের কাছে। নর আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে যে ইসরায়েল এটা মেনে নিবে কিনা। যে ইসরায়েল কনসিস্টেন্টলি এই এই আলাপ আলোচনার মধ্যেও বোমা বর্ষণ করে যাচ্ছে ইরানে টুগেদার উইথ দ্য ইউনাইটেড স্টেটস, রাইট? এর মধ্যে যে কথাটি আমরা হাসান ফেরদৌসের কাছে শুনলাম, শর্তের একটি অংশ হচ্ছে গলফ কান্ট্রি থেকে আমেরিকার যে বেসেসগুলো আছে সেগুলো তুলে নিতে হবে। এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হচ্ছে হরমুজ প্রণালীর যে সার্বভৌমত্বটা এটা ইরানের থাকবে। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে ইরান এখান থেকে ট্যাক্স কালেক্ট করবে প্রতিটি শিপ থেকে। যদি সেটা হয় তাহলে এটা সুয়েজ ক্যানালের মতো হয়ে যাবে। এবং সেটি যদি হয়ে থাকে তাহলে দুটি ব্যাপার আমার কাছে খুব জটিল মনে হয়েছে। একটি হচ্ছে গলফ কান্ট্রিদের নিরাপত্তার কারণটি কী ছিল, যে বাবা ইরান যে কোনো সময় আক্রমণ করবে। কিন্তু এরকম যদি হয় যে এই সার্বভৌমত্ব দিয়ে দেওয়া হয় ইরানের হাতে এবং ইরান ট্যাক্স কালেক্ট করে, তখন এই নিরাপত্তাটা আর থাকলো না। কারণ দুজনের পারস্পরিক লাভের জন্য তারা এই 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 যে প্রতিরক্ষা জিনিসগুলো থাকবে না, তখন আমেরিকান বেসগুলো তার ওখানে থাকার প্রয়োজন পড়বে না। সেকেন্ড হচ্ছে যে খড়গ ইরানের উপরে চলছে, যে স্যাংশনের কথা শুনলাম আমরা কিছুক্ষণ আগে হাসান ফেরদৌসের কাছে, সেটির প্রভাব অনেকখানি কমে যাবে। কারণ ইরান বলবে যে আমি এই ট্যাক্সটি ইউয়ানে চাই, তাতে চায়নাও খুশি হবে, ইরানেরও যথেষ্ট লাভ হবে। হাউ ডু ইউ সি দিস ওয়ান? অ্যান্ড এবং ইসরায়েলের যেই আক্রাসী ভূমিকা আছে সেটি অনেকখানি বিনষ্ট হবে। আমি শুনবো আপনার কাছে। বাই দ্য ওয়ে, আমি আরেকটি কথা যোগ করতে চাই। পাকিস্তান এখানে একটা ডমিনেন্ট প্লেয়ার হিসেবে এমার্জ করেছে as a power who want to negotiate along with Turkey and Egypt। আমি সেটাও বুঝলাম। এটাতে যে পাকিস্তানের যেরকম একটি অবস্থানের পরিবর্তন হচ্ছে বিশ্বব্যাপী, আরেকটি হচ্ছে ভারত কিন্তু আইসোলেশনের আরও চরম পর্যায়ে গেল। এটি কিন্তু ভারতও করেনি। কারণ কয়েকদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল ঘুরে এসেছেন। আমরা জানি হি ইজ সিটিং অন নেতানিয়াহু's lap and he's a lap dog for the West like colonial power। ওকে, চলুন শুরু করুন। জি, অনেক ধন্যবাদ। আপনি অনেকগুলা জিনিস আসলে কভার করে ফেলেছেন, সো দ্যাট মেক্স মাই জব ইজিয়ার। এবং হাসান ভাই ওকে, খুব সুন্দর করে বলেছেন। তো এখানে আমি মানে একটা কনক্লুশন দিয়ে আমি শুরু করছি যে নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, আফটার এভরিথিং ইজ ওভার, এই যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে উই উইল এম্বার্ক ইন এ ডিফারেন্ট ওয়ার্ল্ড অর্ডার। আগের মতো আগের হিসাবে পৃথিবী আর চলবে না, এটা মোটামুটি নিশ্চিত। আপনারা দুজনই যে কথাগুলো বলেছেন আমি সম্পূর্ণ একমত যে দুজনই আমেরিকা এবং ইসরায়েল যে হিসাব করে যুদ্ধ শুরু করেছিল এবং এই হিসাবের যেই প্রেমিসটা ছিল সেটা অনেকবার আলোচনা হয়েছে। তাও সংক্ষিপ্তভাবে একটু বলি যে ইরানের একটা আধিপত্য মধ্যপ্রাচ্যে খুব ব্যাপকভাবে বিস্তৃত ছিল। ইরাকের ক্ষমতাসীনদের উপরে শিয়া প্রভাবিত যে সরকার ছিল তার উপরে ইরানের একটা প্রভাব ছিল। সিরিয়াতে বাশার আল আসাদকে একেবারে আনইকুইভোক্যাল সমর্থন দেওয়ার কারণে বাশার আল আসাদ ইরানের একটা এক্সটেনশন ছিল। হিজবুল্লাহর একটা প্রভাব ছিল লেবাননের উপরে, ইয়েমেনে হুতিদের উপরে একটা প্রভাব ছিল, বাহরাইনের উপরে একটা প্রভাব ছিল ইরানের। সো এই যে একটা তাদের প্রভাব বলয়, এটা থেকে কিন্তু আস্তে আস্তে প্রভাবগুলো চলে গিয়েছে। ইরাকের উপর থেকে প্রভাব চলে গিয়েছে। তারপরে হুতিরা আগের মতো তাদের অবস্থাটা নেই। হিজবুল্লাহর অবস্থা একেবারেই মানে কি বলা যায় যে বিপর্যস্ত। এবং সর্বশেষ যখন বাশার আল আসাদের পতন হলো তখন ইরানের যেই প্রভাব আশেপাশের দেশগুলোর উপরে সেটা কিন্তু একেবারে কমে গিয়েছিল। এরপরে বিভিন্ন অর্থনৈতিক মন্দা এবং অন্যান্য বিষয়াদি নিয়ে এবং ডোমেস্টিক্যালি তাদের যেই বিরোধ, তাদের যেই বিক্ষোভগুলো চলছিল, এই সব কিছু মিলে
আমেরিকা এবং ইসরায়েল মনে করেছিল যে ইরান তার ইতিহাসের সবচেয়ে ভলনারেবল স্টেটে রয়েছে, এই সময় তাকে আঘাত করা যাবে। কিন্তু যে কোনো রিজিম চেঞ্জের জন্য সবচেয়ে বড় যে অনুঘটক সেটা হলো যে আপনার সশস্ত্র বাহিনীর মধ্যে থেকে আপনার রিজিম বিরোধী একটা সিম্প্যাথাইজড বড় অংশ থাকতে হয়। এবং ইরানের যেই পাওয়ার স্ট্রাকচার, রিভলিউশনারি গার্ড যারা মূল ভূমিকা পালন করে এবং এরপরেও গার্ডিয়ান কাউন্সিল সহ ওদের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের কারণে ইরানের মধ্যে গভর্নমেন্টের কাজ হয়তো একটু অপছন্দ করতে পারে, কিন্তু মোটা দাগে যারা বিক্ষোভ করছে এবং যারা বিক্ষোভ করছে শাহ রেজা পাহলভির যিনি ছেলে, তাদেরকে ইরানের অধিকাংশ মানুষ প্রো ওয়েস্ট, প্রো ইসরায়েল হিসাবে দেখে। এবং গাজা যুদ্ধের কারণে ইসরায়েলের যে একটা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার পতন ঘটেছে, এ কারণে রেজা শাহ পাহলভির ছেলের প্রো ইসরায়েল এবং ইসরায়েল ভিজিটটাকে অনেক বিক্ষোভকারী কিন্তু পছন্দ ওভাবে করছে না। এবং যে কোনো বিক্ষোভে যখন সেই দেশের উপরে আক্রমণ হয় তখন বিক্ষোভকারীরা কিন্তু বিপদে পড়ে যায়, কারণ তারা দেশের সার্বভৌমত্বকে সার্বভৌমত্বের প্রশ্নে তারা দেশপ্রেম দেখাবে নাকি তারা সে সময় রিজিম চেঞ্জ করবে। এই কারণে আপনারা কিন্তু দেখেছেন যে অনেক বামপন্থী যারা বিক্ষোভকারী ছিলেন তারা কিন্তু এই হামলার আগ পর্যন্ত তাদের যে অবস্থান ছিল সেখান থেকে কিন্তু তারা সরে গিয়েছে। সো এই যে কমপ্লেক্স একটা ইকুয়েশন, এবং এই ইকুয়েশনে যেই কথাগুলো আমরা শুনছিলাম, যে কথাটা আপনিও বললেন যে এই সৌদি আরব, কাতার, তারপরে ইউএই, অন্য জায়গাগুলোতে যে আমেরিকান বেস, এই বেসগুলার একটা বড় কারণ হলো যে তারা এই দেশগুলাকে ইরানের আক্রমণ থেকে রক্ষা করবে।